নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। ঘড়িতে বাজে সকাল 7টা। আজকের আমার ভেলোরের চতুর্থ দিন, ডে 4। আজকের আমার পলমোনারি ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবার আছে। এতদিন যা টেস্ট হলো, আজকের সেই রিপোর্ট নিয়ে হয়তো ডাক্তার আমার সাথে কথা বলবে। তো এখন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব ছশোরবিদ এমআরও কাউন্টারে রিপোর্টিং করতে। 7:30 রিপোর্টিং রয়েছে। কালকে সারা রাত টেনশন, আমার ঠিকমতো ঘুম হয়নি। কেন কি জানি একটা বাজে টেনশন হচ্ছিল, সারা রাতে ঠিকমতো ঘুম হয়নি। উৎসারও শরীরটা ভালো না, বললাম যেহেতু ঠান্ডা লেগেছে। ওকে বললাম ওকে যেতে হবে না, যেহেতু ডাক্তার দেখাতে গেলে ভীষণ লং টাইম লাগে। বাবা এই ব্যাগটা একটু, জলের বোতলটা নিয়ে নে, আমি মেডিকেলের ব্যাগটা নিয়ে নিচ্ছি। তো ওকে বললাম তোকে যেতে হবে না, তুই থাক, রেস্ট নে, আর যদি দরকার লাগে পরে আমি তোকে ডেকে নেবো। তো সে তো শুনলোই না। ও মেডিকেলের ব্যাগের মধ্যে জলটা নিয়ে নিই, এক্সট্রা করে দিতে হবে। স্টোল রয়েছে, তোর গলায় আটকা জল লাগবে না। ওখানে ভীষণ চিল ঠান্ডা ওই রুমটায়। তো সে তো শুনলোই না। সকালবেলা উঠে ম্যাডাম একদম রেডি হয়ে গেছে, সে আমাকে কোনো মতেই একা ছাড়বে না, সে আমার সাথেই যাবে। তো বেরিয়ে পড়ি। আজ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে অলরেডি আমার বডিগার্ড একদমই ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে। ওর এতটাই শরীর খারাপ, একদমই ও এনার্জি পাচ্ছে না। বেরিয়েছিলাম সকাল 7টায়, মেয়ে গেছে, সে কাল থেকে ছাদে জামা কাপড় আমার শোকাচ্ছে। আরে বৃষ্টি হচ্ছে বলে যাইনি, আর 10টার পরে এরা তো তালা মেরে দেয় ছাদে। আর এখন মাঝে ঘড়িতে 11:30। বাইরে বেরিয়েছি হসপিটাল থেকে, কোনো জায়গায় খাবার জিনিস পাইনি। ইডলি টিডলি সব দোকানে শেষ। আপাতত এক জায়গায় একটু প্লেন ধোসা পেয়েছি আর বাড়া পেয়েছি, তাই এনেছি। মানে খেতে হবে, এত জোর খিদে পেয়েছে। সকাল থেকে মামের না খাওয়া, শুধু দৌড়ে মরেছি। একটু খেয়ে দিনি, একটু ফ্রেশ হই। একদম হচপচ হয়ে আছে ব্যাপারটা। তারপর বলছি ডাক্তার কি বললো, ওটি নিয়ে কি ডিসিশন হলো, কি হলো বলছি। এসেই আগে একটু চা বানিয়ে নিয়েছি, নে খা। হ্যাঁ নিয়ে নে। আরেকজন এসে স্নান করে নিয়েছে। মেয়ে তো খেতে শুরু করে দিয়েছে, আর এটাই ব্রেকফাস্ট। একটা প্লেন ধোসা, মেদু বড়া, তার সাথে সাম্বার আর চাটনি। ঘড়িতে অলরেডি 12:10-15 হয়ে গেছে, আর এই সময় আমরা ব্রেকফাস্ট করছি। ঘড়িতে 2টো বাজে। ইচ্ছা না থাকার সত্ত্বেও রান্না করতে হচ্ছে, একদমই ইচ্ছা করছে না। মানে প্রত্যেকবার তো তোমরা তো জানো, তোমাদের গৌতমটা সবটাই সামনে নেয়, আমি একটু রেস্ট নিতে পারি। এবার একদমই রেস্ট নিতে পারছি না। মেয়ে তো রান্নাবান্না পারে না, এইসব ওর কাছে আশা করাটাও ভুল। তা এখন ওই তিহারির মতো একটু বানিয়ে নেবো, মা আমি একটু খেয়ে একটু রেস্ট নেব। খাবার বানাতে 2 মিনিট টাইম লেগেছে। স্নান টান হয়ে গেছে, ছাদে গিয়ে জামা কাপড়ও মেলে দিয়ে চলে এসেছি। কি গরম, পুরো ঘেমে গেছি আমি। এই 1 পট মিল, আমার মেয়ের প্রিয় তেহারি, এক তেহারি বানিয়ে নিয়েছি। মা আমি খেয়ে নেও, ঝপঝপ ঝপঝপ মানে গরম গরম খেয়ে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, প্রায় 7টা বাজে। আজকে শরীরটা আমার ভীষণ খারাপ হয়েছে। মানে সেই হসপিটাল থেকে আসা থেকেই শরীরটা খারাপ লাগছিল, আর দুপুর থেকে আরও এত পেট যন্ত্রণা শুরু হয়েছে, তার সাথে দুটো হাঁটু এত যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না একদম। আজকে উৎসাহ চা বানাচ্ছে, বললাম যা কি নিয়ে আয়, চা কিনে নিয়ে আয়। বলছে না, দুধ চা খেতে ইচ্ছা করছে না, লিকার চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়েছে মেয়ে, অতি উত্তম চা বানিয়েছে আমার মেয়ে, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, সুন্দর না বললে পরের দিন আর বানিয়ে খাওয়াবে না, তাই বললাম খুব সুন্দর বানিয়েছে। না সত্যি ভালো বানিয়েছে চাটা, যেমন লিকারটা হয় সেরকম। রাতে রান্নাটা প্লিজ করিস। খাবারটা আনতেও যেতে চাইছে না, আমার শরীর একদম দিচ্ছে না। ও খাবার আনতে যাচ্ছে না বলেই আমাকে রান্না করতে হচ্ছে। দুপুরবেলাও বললাম, ও হোটেল রুম ছেড়ে কোথাও বেরোবে না, তাহলে কি করে হয় বলো? আমি বললাম বিকালবেলা যা তুই চাউমিন ফাউমিন যা খেতে ইচ্ছা, যা কি নিয়ে এনে খা। না, কি বলবো। আমার ম্যাডামের জন্য মুড়ি মাখছি, ম্যাডামের খিদে পেয়েছে। আজকের ভীষণ আমার শরীরটা খারাপ, এত যন্ত্রণা বেড়েছে পেটের যে আমি শুয়ে বসে শান্তি পাচ্ছি না, বুঝতে পারছি না কি করব। তার ফলে আজকের হসপিটালে কি হয়েছে, ডাক্তার কি বললো, আদৌ ওটি হবে কি না, কিছুই শেয়ার করতে পারিনি। মানে আমি পারছি না সহ্য করতে। তো আজকের এই 3 বছরে প্রথম এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা আমিও ভীষণ আশ্চর্য। মানে আজ পর্যন্ত কোনো দিন
আমার রিপোর্ট দেখে ডাক্তার এটা বলেনি যে সব রিপোর্ট ভালো, সব দিক দিয়ে ভালো। এই প্রথম আমি পালমোনারি ডিপার্টমেন্টের ডাক্তারের মুখে এই কথাটা শুনলাম এই 3 বছরে, এই প্রথম। তো আজকে দেখলাম আমার কমেন্ট সেকশানে ইউটিউবের কাকলিদি কমেন্টস লিখেছিল যে দেখবে এবার তোমার সব রিপোর্ট ভালো বেরোবে। তো কাকলিদিকে অসংখ্য ধন্যবাদ সবসময় এভাবে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, কাকলিদির সব রিপোর্ট আপাতত ভালো বেরিয়েছে পার্ট 1-এর। এটা আমার পার্ট 1 ছিল, আগামীকাল থেকে আবার টেস্ট। পার্ট 2-এর জানি না রিপোর্ট কী বেরোবে। পার্ট 1-এর সব রিপোর্ট ভালো, তাও কিন্তু ওটিটা করা যাবে না, যেটা ডাক্তারের বক্তব্য। এবার আসল কথায় আসা যাক। তো গত 2 দিন ধরে যেসব টেস্ট হয়েছে, ব্লাড টেস্ট থেকে শুরু করে সিটি স্ক্যান রিপোর্ট ডাক্তার বললো ওভারঅল রিপোর্ট খুব ভালো বেরিয়েছে। মানে লাংস সার্কোয়েডিসের স্টেজ 2-তে এসে এই যে ট্রিটমেন্ট, আমার অনেক দেরি করে আমার এই রোগটা ধরা পড়েছে, তারপর এই জলদি করে ট্রিটমেন্ট, ওভারডোজের আমার মানে একটু বেশি ডোজের স্টেরয়েড দিয়ে আমার ট্রিটমেন্টটা শুরু করতে হয়েছে, যাতে বেশি না স্প্রেড হয় সার্কোয়েডিসটা। তো সেই ক্ষেত্রে ওভারঅল সব দিক থেকে যে আমার রিপোর্টটা ডাক্তার কখনো আশা করেনি এতটা ভালো বেরোবে। তো এখনও অবধি গ্লুকোজ মানে সুগার লেভেল হোক, বিপি হোক বা আদার্স ব্লাড টেস্টগুলো, এলএফটি, হ্যাঁ সব ঠিক রয়েছে। আর সবথেকে বড় কথা যেটা পালমোনারি ডিপার্টমেন্টের টেস্টগুলো হয়, ওই 6 মিনিট হাঁটা, স্পাইরোমেট্রি, যে নিঃশ্বাস প্রশ্বাস কেমন, সেইগুলো ডাক্তার বলছে ভীষণ ভালো এসেছে রিপোর্ট। বলছে ডাক্তার বলছে আমি ভাবতেই পারিনি যে একটা লাংস সার্কোয়েডিসের পেশেন্টেরও রিপোর্ট এতটা ভালো বেরোতে পারে, যা স্টেজ 2। আর ডাক্তার এটাও প্রশংসা করছিল যে আমার সবটার জন্যেই হচ্ছে আমার মনোবল, আমার যে মনের মধ্যে যে জোরটা রয়েছে, যেভাবে লড়াই করছি, ভেঙে পড়িনি, হয়তো তার জন্যেই এত তাড়াতাড়ি রিকভারিটা হচ্ছে। কারণ অনেক পেশেন্ট কী হয়, রোগ সংক্রান্ত ব্যাপার জেনে গেলে এতটাই ভেঙে পড়ে, এতটাই ডিপ্রেশনে চলে যায় যে সেক্ষেত্রে রিকভারি রেটটা একটু কমই থাকে। তো যাই হোক, তারপর উনি একটা কথা বললেন, আমরা যখন সার্জারির ব্যাপারে গেলাম, উনি বললেন সার্জারিতে আমি ক্লিয়ারেন্স দিয়ে দেবো, কিন্তু সার্জারিতে ভীষণ একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে এবং রিকভারি রেট অনেক কম। তার কারণেও উনি আমাদের গুছিয়ে বললেন। আমরা তো খুব জোর দিচ্ছিলাম যাতে সার্জারিতে ক্লিয়ারেন্স দিয়ে দেয়, হার্নিয়াটা যাতে সার্জারি করে নিতে পারি। উনি বললেন প্রথমত হচ্ছে স্টেরয়েডের এখনও একটা বেশি ডোজেরই স্টেরয়েড চলছে, যেটা এই ডোজের স্টেরয়েড নিয়ে সার্জারি করা যায় না, এবং স্টেরয়েডের জন্য আমার ইমিউনিটি সিস্টেমও অনেকটা কম। এছাড়া আগাগোড়া নানা রকম প্রবলেমের জন্য আমার ইমিউনিটি সিস্টেম অনেকটাই কম, আর বিশেষত স্টেরয়েড চলছে বলে আরও আমার ইমিউনিটি সিস্টেম কম হয়ে গেছে। তারপর ওনাদের যেটা বক্তব্য, সার্জারির পরেও কিন্তু স্টেরয়েডটা আমার 2 বছর, আমি বললাম যেহেতু এই ট্রিটমেন্ট আমার 2 বছর, লাংস সার্কোয়েডিসের ট্রিটমেন্ট আমার 2 বছর চলবে, সেই ক্ষেত্রে এই হার্নিয়া সার্জারির পরও স্টেরয়েড চালাতে হবে। স্টেরয়েড চলা মানে ওয়েট গেইন হওয়া, আর ওয়েট গেইন হার্নিয়া সার্জারির পর ওয়েট গেইন হওয়া মানে একদমই ভালো নয়। আর এখনও যে ওয়েটটা আমার হয়ে গেছে, সেই ওয়েটটা একটা জায়গায় না কমিয়ে, একটা কন্ট্রোল না করে সার্জারি করাটা, উনি বলছে এটা আমার মনে হয় না ভালো হবে, বিশেষ করে পেটের সার্জারির ক্ষেত্রে। তো সুতরাং ওনার বক্তব্য যে স্টেরয়েডটা একদম কমিয়ে ওয়েটটা কমে গেলে, বললো স্টেরয়েড কমে গেলে আবার ওয়েটটা আগের মতো কমে যাবে। হ্যাঁ, তো সেই সব কমে যাওয়ার পর উনি বলছেন সার্জারি করতে। তো সেই ক্ষেত্রে আমরা উনি বলছেন 1 বছর পর, 1 বছরটা অনেক বেশি হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে ভীষণ আমার পেটে যন্ত্রণা হচ্ছে, যত ওয়েট বাড়ছে, হার্নিয়াটার সাইজ বাড়ছে বলে পেট যন্ত্রণা হচ্ছে। তো উনি তারপর আমাকে বললো তাহলে 1-2 মাস পর। আর 1-2 মাস পর আমি ডাক্তারকে বললাম এইভাবে আসা যায় না স্যার। প্রথমত 2 মাস আগে টিকিট করা যায় না, একটা অ্যাপয়েন্টমেন্ট, এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে সিমসিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না 2 মাসের আগে, 2 মাসের আগে টিকিট পাওয়া যায় না, ট্রেনের টিকিট। এইভাবে কষ্ট করে হার্নিয়াটাকে নিয়ে আমার আসতে খুব কষ্ট হয়, তার ফলে সম্ভব না। তো আমাকে জিজ্ঞেস করলো তাহলে আপনারা কী চাইছেন? বললাম কি এই 2-3 সপ্তাহের মধ্যে, এই মাসের মধ্যে যদি সার্জারিটা করা যায়। তো উনি তো একটা এরাম করলেন, আর কিছুই বললেন না। আমরা বুঝতে পারলাম সেটা সম্ভব নয়, কিন্তু 1-2 মাসে এসে আমারও করা সম্ভব নয়। আমাকে হাতে মিনিমাম 3-4টে মাস দিতে হবে, কারণ এই জার্নির ধকলটা আমি সামলে তারপর না আবার জার্নি করবো, অসম্ভব ব্যাপার। 1 মাস পর 2 মাস পর আসা, আর টাকারও তো ব্যাপার আছে। কেন কি জানি ডাক্তাররা এটা বোঝে না, এই হসপিটালগুলো এই কথা বোঝে না। আমি তো ভাবতাম যে হয়তো আমাদের কলকাতার হসপিটালগুলো, নার্সিংহোমগুলো এইরকম, এখন ধরুন সিএমসিও এইরকম, পেশেন্ট পার্টির কথা বুঝতেই চায় না, টাকাটাই হচ্ছে এদের
মানে মেন ব্যাপার। শুধু মাথায় হচ্ছে এই বিজনেস টেন্ডেন্সি রয়েছে, যে কীভাবে বিজনেস করা যেতে পারে। আর আগের মতো সেই সেবা বা চ্যারিটির মনোভাব একদমই দেখছি না বা দেখতে পাচ্ছি না, যেটুকু সবার থেকে অভিজ্ঞতা নিতে পারছি, সবার থেকে শুনছি বা হসপিটালের চারিদিকের পরিবেশ থেকে যেটুকু বুঝতে পারছি। তারপর যথারীতি উনি বললেন তাহলে একটা ছোট একটা টেস্ট করাতে হবে। একটা কথা খুব ভালো বললেন আমাদের, তো সুপার্ণা এক ছোটা সিটি স্ক্যান করবায়ে। তো মানে এমন করে বলছে যেন আমি না বললে উনি করবেনই না। কারণ স্যার যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় তাহলে তো করতেই হবে। তো উনি তখন একটা ছোট সিটি স্ক্যান আমাকে দিয়েছে, খুবই ছোট সিটি স্ক্যান, প্রায় ৮,০০০ টাকার ওপরই, ৮,৫০০ টাকা, খুব ছোট সিটি স্ক্যান। এমন করে বলছিল যেন সিটি স্ক্যানটা ১০০ টাকার। ছোটা একটা সিটি স্ক্যান করবায়, পুরো এইভাবেই বলছিল। তার সাথে একটা কালকের একটা প্যালমোনারি ডিপার্টমেন্টেরই একটা কিছু বুকিং করিয়েছে আমাকে দিয়ে, ৮৪০ টাকার একটা ওয়ান ডে বুকিং। আমি জানি না ওটা কি হবে, ওটা যতক্ষণ না যাচ্ছি বুঝতে পারছি না। ওটা ওই পিএফ ল্যাব, মানে মিল বিল্ডিং, যে চ্যাপেল বিল্ডিংয়ের ওপরে যে পিএফ ল্যাব রয়েছে, পিএফ ল্যাবের ওইখানেই কোনো একটা জায়গায় এই কিছু প্যালমোনারি ডিপার্টমেন্টেরই কিছু একটা হবে, জানি না। মোটমাট ওইখানে একটা দেখবে লাংসের মনে হচ্ছে একটু ভালো করে যে সার্জারিটা, ওনাদের বক্তব্য লাংসের এখন যে কন্ডিশন, সেই কন্ডিশানে সার্জারি করা মানে হয়তো জ্ঞান নাও আসতে পারে, বা সার্জারির পরও হয়তো অনেক রকম লাংসের কমপ্লিকেশনস আসতে পারে, মানে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। তার জন্য একদমই, ইভেন আমি যখন ক্লিয়ারেন্স চাইলাম, উনি দেখলাম কম্পিউটারে নোট ডাউন করলো যে ক্লিয়ারেন্স উনি দিয়ে দিচ্ছে, সার্জারি করতে পারবে, কিন্তু নিচে লিখে দিয়ে গেছে হাই রিস্ক ইন হার্নিয়া অপারেশন, আবার লিখেছে রিকভারি রেট ভেরি পুয়ার। মানে এই দুটো লেখা পড়লে আমার সার্জিক্যাল ডক্টর জীবনে আমার সার্জারি করবেন না, উনি তো একটুতেই বেঁকে বসেন। আর এই দুটো দেখলে উনি পরিষ্কার লিখে দিয়েছেন। যাই হোক, উনি বললেন আবার আমাকে শনিবার দেখবেন, শনিবার দেখার পর তারপর উনি আরেকবার ডিসিশন নেবেন কি করা যায়। তো আমি ভেবেছি শনিবার ওনার দেখার পর উনি কী বলছেন সেটার না ভেবে সোমবার দিন ভাবছি আরেকবার আমার সার্জারির ডাক্তার সুচিতা চেসকে দেখাবো। সুচিতা চেসকে দেখিয়ে ওনাকে জিজ্ঞাসা করব যে হার্নিয়াটা নিয়ে আর কটা দিন আমি থাকতে পারবো, বা হার্নিয়াটাতে আর রিস্ক ফ্যাক্টর কতটা কী, এইটুকু জানবো। জেনে সেরাম হলে যদি সার্জারি না হয় আমি আর মেয়ের ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাবো। তাও মেয়ের ডাক্তার দেখাতে তো ওই উইকটা আমাকে পুরো থাকতেই হবে, কারণ মেয়ের ডাক্তার সেই শনিবার, তারপর টেস্ট, তারপর রিপোর্ট, তারপর ডাক্তার, মানে এখনও প্রায় 10-12 দিনের ওপর, 10-15 দিনের ওপরই গল্প। তো যাই হোক, তো আপাতত এইটুকুই মানে আজকেরকার ইনফরমেশান, যে মনে হচ্ছে সার্জারিটা হবে না। মানে সবাই চাইছিল, আমাকে সবাই কমেন্টস লিখেছে যেন দিদি ভাই এবার যেন সার্জারিটা হয়ে যায়, কিন্তু আমি জানি না, আমার কপাল তো অত ভালো নয়, একদিকে ভালো হলেও অন্যদিকে গিয়ে ঠিক বাধা পেয়ে যায়। তো আজকের আরেকটা দিক ভালো, এই এতদিনে একটা জিনিস ভালো লেগেছে, প্রত্যেকবার না আমি পেশেন্ট হিসেবে যাই, আবার ডাক্তারের সাথে আমাকেই কথা বলতে হয়, যত কনভারসেশন আমাকেই করতে হয়, যত ডিসিশন আমাকেই নিতে হয়। কিন্তু এই ফার্স্ট টাইম আমি পেশেন্ট হিসেবে এক জায়গায় বসিয়েছিলাম, সবটা আমার ছোট্ট মেয়ে উৎসাহী সামলেছে, ডাক্তারের সাথে কনভারসেশন করা থেকে ডিসিশন মেকিং থেকে সবটাই। মানে আজকের আমার বেশ ভালো লাগছিলো, আমি চুপ করে বসে, আমি কোনো কথা বলিনি, একটা বাধ্য পেশেন্টের মতো একটা চেয়ারে চুপ করে বসেছিলাম, সবটাই দেখলাম মেয়ে সামলে নিচ্ছে। ওকেও তো একটু একটু ছাড়তে হবে না, তারপর না ও স্মার্ট হবে। যদি প্রতি পদে পদে ওকেও যদি আমি আটকে দিই, তাহলে ও তো ডিসিশন নিতে পারবে না, বা ওর স্মার্টনেসগুলো আসবে না। সুতরাং টোটালটাই ছেড়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে মেয়ে সবটা গুছিয়ে নিয়েছিল। আমার কি প্রবলেম না প্রবলেম, এই স্টেরয়েডের নেওয়ার পর কি কি হচ্ছে, বা প্রতিনিয়ত কী আমি প্রবলেম ফেস করছি, খুব সুন্দরভাবে ডাক্তারকে দেখলাম, ও ক্ল্যারিফাই করলো, সব কিছু বললো। আমার বেশ ভালো লাগছিলো, মেয়েকে বড় হতে দেখে এইভাবে ভালো লাগছিলো। আর একটা জিনিস যেটা আমি বললাম না, এত হসপিটালের কাজ কেন স্লো আমি বুঝতে পারছি না। এমআরও কাউন্টারে যাওয়ার পরও এমআরও কাউন্টার খুলে কাজ করতে করতে, মানে 7:30টায় রিপোর্টিং দেয় এমআরও কাউন্টার, কেন এত আগে দেয়, তাহলে পরেই দিতে পারে, মানুষ এতক্ষণ আগে থেকে লাইন দেয়। সেই এমআরও কাউন্টারে কাজ শুরু হতে হতে 8টা 8:15 কুড়ি হয়ে যাচ্ছে।
তারপরে ডাক্তার আস্তে আস্তে আমার 2 নম্বরে ডাক্তার দেখাবার, ডাক্তার আসলো প্রায় 9টা 10-15। তারপরে উনি আধা ঘন্টা কেবিনে কোনো পেশেন্ট ডাকলো না। 9:30টার পর টোকেন 1 গেল, মানে 9:30 10:15 নাগাদ। তারপরে গেলাম ক্যাশ কাউন্টার, যেটা পালমোনারি ডিপার্টমেন্টের যে ক্যাশ কাউন্টার, একদম ওই 600 বিল, একদম গ্রাউন্ডে 602 নম্বর, ওই একটাই ক্যাশ কাউন্টার। এত স্লো কাজ ক্যাশ কাউন্টারে, মানে আমি কি বলবো, দাঁড়া বলছি। এত স্লো কাজ। প্রথমে আমি ক্যাশ কাউন্টারে গেছিলাম পেমেন্ট করতে, প্রথম আমরা 5 জন ছিলাম লাইনে, সেটা 45 মিনিট টাইম নিল। আমি জানি না কিভাবে বিলিং হচ্ছে কি হচ্ছে, 45 মিনিট 5 জনের। আচ্ছা যাই হোক, তারপরে আবার দেখলাম ডাক্তার আমাকে সিটি থোরক্সের এবং ওই কালকে যেটা প্যালমোনারির ওইটারই বিলিং করিয়েছে, কিন্তু ডাক্তার যে শনিবার দেখবেন তার মানে যে রিপিট যেটা, তো রিপিট ক্লিনিকের কোনো বিলিং করায়নি। আবার আমাকে লাইন দিতে হলো, চারিদিকে দৌড়াদৌড়ি করে সিটি স্ক্যানে ডেট ফেট নিয়ে আবার লাইন দিলাম প্রায় 10-15 জনের পিছনে। সেইখানে প্রায় 1.5 ঘন্টার ওপর আমরা লাইনে দাঁড়িয়েছি। 10-15 জনের বিলিং হতে 1.5 ঘন্টা। কি স্লো কাজ। তার মাঝখানে চলে আসছে ওই বিলিং কাউন্টারে, যে বসে তার সাথে গল্প করছে, সে ফোনে কারোর সাথে গল্প করছে, মানে কি বলবো, আমরা পেশেন্ট পার্টি দাঁড়িয়েই আছি তো দাঁড়িয়ে আছি। আমি নয় সুস্থ, আমি দাঁড়াতে পারছি না, মেয়েকে দাঁড়াতে, কত বয়স্ক মানুষ, হ্যাঁ, যাদের এই লাংস ফুসফুসের বেশিরভাগ রুগীরাই কিন্তু বয়স্ক, বোকার মতো দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলো মানে খুব খারাপ। এত স্লো কেন কাজ হচ্ছে হসপিটালে আমি জানি না। যাই হোক, সেটা আর কিছু করার নেই, এখন চলে এসেছি, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, এখান থেকে তো আর বেরোতে পারবো না। আপাতত এরম একটা জায়গায় পড়ে আছি। আপাতত দেখা যাক, কালকে টেস্ট করি। কালকে 2 রকম রয়েছে, কালকে প্রায় হসপিটালেই কেটে যাবে, সকাল 7:30 আমাকে বেরিয়ে যেতে হবে। আর দেখি শনিবার ডাক্তার কি বলে, কি হয়। আপাতত সবটাই সেই ধোঁয়াশার মধ্যে প্রত্যেকবার যেটা হয়, মানে আমি কিছুতেই এই বাধা পেরিয়ে আর উতরাতে পারছি না। তো যাই হোক, আজকে রাতে আর কিচ্ছু করতে পারিনি, প্রেশারে আলু সিদ্ধ আর ভাত আর একটু ডিম সিদ্ধ। এত আমার শরীরটা খারাপ হয়েছে, না আমার মনে হচ্ছে, মেয়ে তো একবার বলে মা ইমার্জেন্সি তোমাকে ভর্তি করিয়ে দিই, এত যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, এরকম দাঁড়া একটু দেখি। মেয়েও তো একা মানুষ, ভয় পেয়ে যাচ্ছে, বাচ্চা মানুষ, একবার পেট টিপে দিচ্ছে, একবার পা টিপে দিচ্ছে। গৌতম ওইখান থেকে ভীষণ টেনশন করছে, বলছে বেশি প্রবলেম হলে ইমার্জেন্সিতে অ্যাডমিট হয়েছে, এই পেন নিয়ে কিন্তু শুয়ে থাকবে না, মানে হোটেল রুমে শুয়ে থাকবে না। জানি না এখন আপাতত কি হতে চলেছে, কি হবে। তো খেয়ে দিয়ে নিই। আর ওই যে টেস্টের রিপোর্ট, বাবা আমার ব্যাগটা দে তো, আজকে যেটা দিয়েছে আমি সেটা একবার দেখিয়ে দিই, যে কি কি টেস্ট এবং কত টাকা। এর যে 2টো বিলিং হয়েছে, এই প্যালমোনারি রিহ্যাবিলিটেশন 1 ডে, এটা 840 টাকা নিয়েছে। আর এই সিটি হাই রেজুলেশন থোরক্স লো ডোজ, আমার ফোনটা এত প্রবলেম হচ্ছে, এটা নিয়েছে 8,275 টাকা। টোটাল এখানে বিল হয়েছে 9,115 টাকা। ডাক্তার জোসেফের আবার 8 তারিখের, মানে এই শনিবারের রিপিট ক্লিনিক বুকিং করেছি 470 টাকা। টোটাল আজকে প্রায় 10,000 টাকার আবার বিলিং হয়েছে। আগে তো প্রায় 6,000 টাকার টেস্ট হয়েছে, আজকেরও প্রায় 10,000 টাকা আপাতত। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ওদিকে আমার সিদ্ধ ভাত হয়ে গেছে, প্রেসারে সিটি পড়ে গেছে, নামিয়ে নিয়ে আসবো। আবার দেখা হচ্ছে কালকের, আবার সেই জার্নি, আবার হসপিটাল, আবার টেস্ট, আবার সব কিছু। চলো, ভালো থেকো।